জার্নি শুরু করি নাই এখনো, তাতেই হচ্ছে ইনার বাবুল খেলা শুরু। আমরা এখন বাস স্টপে দাঁড়ায় আছি, বসে আছি আর কি। এই যে আমাদের ব্যাগেজ, এই যে আমাদের ব্যাগ, এখানে আমরা অপেক্ষা করছি আমাদের বাসের জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা এই ডিসেম্বর মাসের 6 তারিখে গিয়েছিলাম বান্দরবান ট্যুরে, আর বান্দরবান থেকে কিন্তু কক্সবাজারেও গিয়েছিলাম। অনেকেই জানতে চান যে বান্দরবানের অবস্থা কেমন, বা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি এই 3 জেলার অবস্থা কেমন। কারণ বর্তমানে পরিস্থিতি ততটা ভালো না, তারপরও একটা ব্যাপার তো আছে যে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, আবার কিন্তু ওপেন করে দেয়। আমরা এখন চট্টগ্রামে পৌঁছে গেছি। হ্যাঁ, সারা ঘুমিয়ে না ঘুমিয়ে চোখ খুলে। আর এই যে আমার কি বলে লালটুটা। বান্দরবান যাওয়ার পুরো জার্নিটা, বান্দরবানে কোথায় কোথায় গিয়েছি, কোথায় থেকেছি, যেহেতু বাচ্চার সাথে ছিল সেহেতু কিভাবে সবকিছু ম্যানেজ করেছি, আর সেগুলো আপনাদের সামনে ব্লগ আকারে তুলে ধরবো। অবশ্যই সেটা একটা ব্লগে সম্পূর্ণ হবে না, কারণ বান্দরবানে দেখার মতো জায়গা অনেক কিছু আছে। তাই কয়েকটা স্টেপে আমি এই ব্লগগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যেন আপনারা উপকৃত হন। আর এটা বলার কারণ হচ্ছে, আমরা যখন কোথাও যাই তার কিছুদিন আগে থেকেই ওই স্থান সম্পর্কে স্টাডি করতে শুরু করি, খুঁজতে শুরু করি, গুগল করি, ব্লগ দেখি যে কোন জায়গাটা কেমন, কোন রিসোর্টটা কেমন হবে, খাবার দাবার সেখানে কেমন হবে। অনেক মজার মজার ব্যাপারও কিন্তু ঘটে। হোক, সেটা দেখে কিন্তু বেশ উপকারও পাই। এখন সময় হচ্ছে 5টা, ভোর 5টা। আমরা আরো একটু আগে নেমেছি, তো ভোর 5টার চা খাচ্ছি, চট্টগ্রামের পাতলা চা। চায়ের একটা আলাদা ঘ্রাণ আছে, মোটামুটি চলে। অনেকে বলে না যে ব্লগ করে কি লাভ, আসলেই অনেক লাভ। আমাদের তো অনেক ভালো লাগে, কারণ আমরা যখন কোথাও যাই, যখন কারো ট্যুরের ব্লগগুলো দেখি, এটা কিন্তু অনেক উপকারে দেয়। আপনি হয়তো কোথাও ঘুরতে যান না, সেক্ষেত্রে আপনার ব্লগগুলো হয়তো উপকারে দেয় না, কিন্তু যারা যায় তাদের কিন্তু উপকারে দেয়। যাই হোক, এবার আসি আমাদের ট্যুর প্রসঙ্গে। কি দেখবো মা? আমরা আমাদের ট্যুর শুরু করেছিলাম ময়মনসিংহের ত্রিশাল থেকে। আমাদের কিন্তু চট্টগ্রাম যাওয়ার কথা ছিল ট্রেনে করে, কিন্তু যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আমরা জানতে পারি ট্রেনটা অনেক বেশি লেট হবে। আমাদের ট্রেনে কিন্তু বার্থ বুকিং দেওয়া ছিল। তারপরে কি আর করার, যেহেতু অনেক বেশি রাত হয়ে যাবে, আর যদি আমরা যেতেই দেরি করে ফেলি তাহলে পুরো ট্যুরের যে প্ল্যানটা সেটা কিন্তু একদম এলোমেলো হয়ে যাবে। তাই এই টাইমটা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভেবেচিন্তে নিতে হবে, যে আপনারা জার্নি করবেন সেটার বাস হোক বা ট্রেন হোক, টাইমিংটা যেন ঠিক থাকে। তারপর আমরা তাৎক্ষণিকভাবে ট্রেনটা ক্যান্সেল করি এবং বাসের টিকিট করে নেই। হঠাৎ যখন জানতে পারি যে ট্রেনটা লেট হবে, তখন কিন্তু খারাপ লেগেছিল, কারণ যেহেতু প্রিপারেশনটা ট্রেনের ছিল, চেঞ্জ করলেও এটাই ভালো সিদ্ধান্ত ছিল। আমরা শামিমে রওনা দিয়েছি রাত 8:30টার দিকে, আর আমাদেরকে পৌঁছে দিয়েছে চট্টগ্রামে 4:45টার দিকে। চট্টগ্রামে পৌঁছে গেছি। এরপর চট্টগ্রামের একটা বাস স্টপে নেমে সেখানে আবার একটা কাউন্টারে বসে চা খেয়ে দিয়ে অপেক্ষা করছিলাম। সকাল 7টার দিকে একটা বাস যায়, সেই বাসে করে আবার আমরা বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চট্টগ্রাম থেকে বান্দরবানের দূরত্ব হচ্ছে 2 ঘন্টা 5 মিনিটের মতো। যেহেতু বাসটা থামে বিভিন্ন জায়গায়, এক্ষেত্রে 2.5 ঘন্টা লেগে যায়। আর আমরা নেমে একদম বান্দরবান শহরের শুরুতেই হোটেল হিল ভিউ নামে একটা হোটেল রয়েছে, সেখানে আমরা উঠেছিলাম। আমরা সকালের বা দিনের জার্নিও করেছি, রাতের জার্নিও করেছি। আমরা এই জার্নিতে দেখেছি যে আমাদের বাচ্চা রাতের বেলা খুব ভালো ঘুমায়, দিন হলে একটু কষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় তারপরও বিভিন্ন কারণে হয়তো বা দিনের জার্নি করতে হয়, কিন্তু সবসময় আমরা চেষ্টা করি রাতের জার্নি করার। এই হোটেলটা আমাদের সিলেক্ট করার কারণ হচ্ছে, আমরা একদিন শহরে থাকতে চেয়েছিলাম, শহরটা ঘুরবো, আর শহরের পাশে যে নীলাচল মেঘলা রয়েছে সেটাও দেখতে পারবো। আর সবচাইতে বড় কারণ, বাস থেকে নামার পরেই মনে হয় যে একটু রেস্ট করি, আর রেস্টের জন্য অনেক দূরে গিয়ে আবার হোটেল নেওয়া, এটা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার। আর এই হোটেলটা যেমন অনেক বড়, আমরা খুব সুন্দর একটা রুমও পেয়ে গিয়েছিলাম একদম হিল ভিউ সাইটে। আর একটা ব্যাপার হচ্ছে যে যেন আমরা রেস্ট করতে পারি সহজে, সেই জন্য একদম কাছাকাছি একটা হোটেল আমাদের দরকার ছিল, আর এটা ছিল আমাদের জন্য পারফেক্ট একটা হোটেল। এই যে চারদিকে শুধু পাহাড়, দেখো এইটা পাহাড়ের মাঝে আমরা। এই যে আমার মনে হচ্ছে এইখান থেকে সিঁড়ি। না তো পছন্দ। আজকে আমরা এখানে থাকবো, কালকে আবার আরেকটা জায়গায় যাব।
আমাদের সারা দিনের যেহেতু বিভিন্ন রকম প্ল্যান ছিল, আমরা রুমে কিন্তু বেশি সময় কাটাইনি, শুধু ফ্রেশ হয়েছি, ঘন্টাখানেকের মতো রেস্ট করেছি, আর তারপর বের হয়ে গেছি সকালে নাস্তার জন্য। আর সকালে নাস্তাটা আমরা ওই হোটেলেই করে নিয়েছি। খুবই সুন্দর ছিল নাস্তাটা। আমরা খিচুড়ি, ডিম খেয়েছি, পরোটা, ডাল খেয়েছি, আর এই যে মুগ ডাল, ওদের প্রত্যেকটা দোকানেই এটা কমন ছিল যে মুগ ডালটা থাকে। আর সকালে জার্নি যেহেতু করেছি, আর হালকা করে খাবার খেয়ে নিয়েছি। এই হোটেলের চা কিন্তু বেশ ভালো লেগেছে। আর ইনা যেহেতু রাতে ঘুমিয়ে নিয়েছে, তাই ওর আর আলাদা করে ঘুমের প্রয়োজন হয়নি। খুব সুন্দর ফ্রেশ হয়েছিল। দেখতেই পাচ্ছেন চাটা কি দারুণ সুন্দর না? আমার খুব ভালো লেগেছে, কারণ ঢাকার স্টার কাবাবের মতো মনে হয়েছিল চাটা। এখানকার চাটা অনেক মজার, আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে চায়ে চিনিটা কম দিতে বলেছে, ওরা খুব কম দিয়েছে, এইটা খুব ভালো ব্যাপার হয়ে। ওই যে আমার মিষ্টি মেয়ে। বান্দরবান যেহেতু পর্যটন এলাকা, আর এখানকার মানুষের ব্যবহার কেমন অবশ্যই আমার ভিডিওর শেষে আমি বলবো। সকালের খাবার দাবার শেষ করে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছিলাম। একটা জায়গার জন্যই প্রথমে সিএনজিটা নিয়েছি। এখানে আমাদের খরচ পড়েছিল 250 টাকার মতো। আমরা যেটা করেছি যে প্রথমে স্বর্ণ মন্দির দেখে আসবো, তারপর রুমে ফিরে আবারও ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে বাকিগুলো দেখতে যাব। এটা একটা ভালো পরিকল্পনা ছিল। যদিও এখানকার ভাড়াগুলো কিছুটা আমাদের জানা, তারপরও আমরা যেটা করি কি বাইরে গিয়ে একটু ভাড়াটা জানার চেষ্টা করি। যেটা স্বর্ণ মন্দির, দুঃখজনক ব্যাপার হচ্ছে 2020 সালের পর থেকে স্বর্ণ মন্দিরে আর প্রবেশ করতে দেয় না। ভিউটা আপনাদেরকে দেখাই, অসাধারণ। আসলে ভিডিওতে এত সুন্দর করে আসেই না, মানে চারদিকে পাহাড়, মাঝখানে এই যে আমরা পুরো জায়গাটা দেখাই। এই যে ছড়া, অসাধারণ অসাধারণ জায়গা। গুগল করে ভাড়াগুলো জেনে নিলেও যখন আপনি সরাসরি আসবেন তখন কিন্তু এদিক ওদিক হবেই। আর একটা ব্যাপার হচ্ছে, আমরা যে সিএনজিটা ভাড়া করেছিলাম সে কিন্তু আমাদেরকে আগেই বলে দিয়েছিল এই স্বর্ণ মন্দিরটা এখন বন্ধ আছে। সবাই কিন্তু এটা বলে না। তো লাকিলি আমরা ভালো একটা মানুষকে পেয়ে গিয়েছিলাম, ছেলেটার নাম ছিল সুজন। ও আমাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরে দেখিয়েছিল। আর এই যে স্বর্ণ মন্দির ঢোকার পথটা মানুষের কারণেই কিন্তু আজ এটা বন্ধ। কারণ অনেক দর্শনার্থী আছেন যারা এসে এই মন্দিরের যে জায়গাটা, এটাকে তারা প্রপারলি সম্মান দেখাতে পারেন না। আপনি আপনার ধর্মকে সম্মান করেন, অন্য ধর্মকে সম্মান করবেন না, এটা কিন্তু একেবারেই ঠিক না। তো যার যার ধর্ম তার কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি পবিত্র। সেখানে আমরা ঢুকতে পারলাম না। পরে এসে এখানে একটা দোকান আছে, আর এই দোকানটা দেখেন, মানে দুনিয়ার সব ধরনের চিপস, চকলেট বা হচ্ছে আচার, সব ধরনের জিনিস এখানে যেন পাওয়া যায়। তার বাবুল খেলা চলছে, গত রাতে শুরু করছে খেলা। এ খেলা ওর শেষ হবার নয়। এদিকে একটু ঘোরো। এই যে বান্দরবান এসেও বাবুল খেলা চলছে। গায়ে পড়লো না? আচ্ছা ঠিক আছে, আবার ফুলাও একটু। ঝুলাই নিয়ে বেরোচ্ছে কাঁধে, যে এখানে এসে নাকি খেলবে, তাই খেলছে আর কি। একদম বান্দরবানের বিজি রাস্তায় সে বাবুল হচ্ছে। যেহেতু স্বর্ণ মন্দিরটা বন্ধ ছিল, তাই সেখানে আমাদের বেশি সময় ঘুরতে লাগেনি। আমরা ফিরে এসে আরেকটি কাজ করে রেখেছি যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে রিটার্ন টিকিট কেটে রাখা। তো আমরা কোথায় যাব সেটার উপর ভিত্তি করে আমরা খুঁজছিলাম যে বাস কখন কখন যায়, কয়টায় টাইম, কোন কোন বাস যায়। এই জিনিসগুলো জানার জন্য আমরা বাস স্টপে এসেছিলাম। আর বাস স্টপটা আমাদের একদম হোটেলের পাশেই। বান্দরবনের একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে যে ফলমূলগুলো পাবেন তা তো একেবারে পাহাড়ি। এই ফলমূলগুলোতে কোনো কীটনাশক বা সার ব্যবহার করা হয় না। তার মধ্যে অন্যতম হচ্ছে কলাটা খুবই ভালো পাওয়া যায়, আর কলাটা ওভাবে মিষ্টি না, কিন্তু খেতে অনেক মজার। আর একটা হচ্ছে পেঁপেটাও বেশ ভালো, যাই হোক ওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর ডাবও খেয়েছি আমরা। বাইরে গেলে যত এরকম ফলমূল খাওয়া যায় ততই কিন্তু ভালো, মানে কেনা জিনিসের চাইতে, প্যাকেটজাত জিনিসের চাইতে এই ফলমূল খাওয়াটা অনেক বেশি উপকারী। যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে একটা টার্মিনাল টানেল আছে, অর্থাৎ এর নিচে দিয়ে বাসগুলো রাখা হয়। তো আমরা হাঁটতে হাঁটতে ভাবলাম যে এই টানেলটা পার হই, যাই ওপাশে দেখি ওপাশে কোন কোন পাহাড় দেখা যায়। আর ইনা তখন বারবার বলছিল যে পাহাড় দেখতে হবে, পাহাড়ে যেতে হবে। আমরা যদিও পাহাড়েই দাঁড়িয়ে আছি, তারপরও ওর কাছে তো এটা সমতল মনে হচ্ছিল, ওকে বোঝানোই যাচ্ছিল যে আমরা পাহাড়েই দাঁড়িয়ে আছি। এই টানেলটা দেখে কোরিয়ান মুভির কথা মনে পড়ছিল। আমি টানেল নিয়ে একটা কোরিয়ান মুভি দেখেছিলাম। যাই হোক, আমরা তো দিনের বেলা গিয়েছি তাই কোনো সমস্যা নেই। আর এই যে পুরো টানেলটা আমরা পার হয়ে এসেছি। এপাশে এসে দেখি কাঠগুলো এই যে ট্রাকে
করে কিন্তু কাঠ নিয়ে যাওয়া হয়। এগুলো সরকারি ভাবেই করা হয়, অনেকে হয়তো ব্যক্তি মালিকানাধীন থাকতে পারে, যাই হোক আমি সরকারি ভাবে দেখেছি। তো এখানে কাঠের ব্যবসা কিন্তু জমজমাট, আর এগুলো খুবই ভালো কাঠ, মেহগনি গাছের কাঠ, আর অন্যরকম কাঠও থাকতে পারে। এখানে কিন্তু গাছ খুবই ভালো হয়, যেহেতু পাহাড়ে হয়, গাছ কাটাও হয় আবার গাছ কিন্তু লাগানো হয়, সরকারি ভাবেও লাগানো হয়, ব্যক্তিগত ভাবেও লাগাতেও পারে। এই যে দেখেন পাহাড় কেটে কিন্তু এই টানেলটা করা হয়েছে। এই পাশে গিয়েও আবার একটা ছোট পাহাড় চোখে পড়লো। পাহাড়ে দাঁড়িয়ে থাকলে কিন্তু বোঝা যায় না যে আমরা কত উঁচুতে আছি, আমরা কিন্তু ততক্ষণে আমাদের দিকে সমতল থেকে অনেক উঁচুতে আছি। বান্দরবান তো পাহাড়ি এলাকা, চারদিকেই পাহাড়। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেছি, আর যাওয়ার পরে এখানে একটা টি স্টল পেয়ে গেছি। ভীষণ রকম চা খেতে মন চাইছিল, এখানে গিয়ে 1 কাপ চা খেলাম আর পেঁয়াজও খেলাম। চা খেতে খেতে স্থানীয় লোকটার সাথে গল্প করছিলাম, তো উনি বললেন যে সামনেই নীলাচল যাওয়ার রাস্তা, নীলগিরি যাওয়ার রাস্তা। তো আমরা ভাবলাম এখান থেকে ঘুরে আবার ওই দিকটায় যাই। হ্যাঁ, ওইদিকে গিয়ে দেখলাম কি দারুণ সুন্দর। কোথাও ঘুরতে গেলে এমনি এমনি হাঁটাহাঁটি করতেও আমাদের খুব ভালো লাগে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার বান্দরবান ট্যুরের ডে 1 ব্লগ। বান্দরবান ট্যুরের প্রথম দিনের আরো একটা ব্লগ থাকছে, কারণ দেখার আছে অনেক কিছু, জানারও আছে অনেক কিছু। আল্লাহ হাফেজ।